আমার সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে আবার তিনি পশ্চিম বাংলার হিন্দুদের আস্থায় আঘাত করার জন্য একটা প্যাকেট তৈরির নির্দেশ দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার দুটো চোখ যদি খোলা থাকে, আপনি জমজমের পানি আপনার ভাইপোর জলের ফ্যাক্টরি থেকে, লিপস এন্ড বাউন্সের ফ্যাক্টরি থেকে বানিয়ে পাঠাতে পারবেন? যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আজকে তার শুভ হস্তে জম্মু কাশ্মীরে অনেক উন্নয়নমূলক কর্মসূচি, যার মধ্যে রেলের সুউচ্চ, পৃথিবীর সুউচ্চ সেতু সহ অনেক লোকহিতের কর্মসূচি উদ্বোধন হয়েছে এবং তার গুরুত্বপূর্ণ ভাষণ আমরা গোটা দেশবাসী শুনছিলাম, তাই খানিকটা বিলম্ব হয়েছে। তা আমি কয়েকটা বিষয়ের উপরে আপনাদেরকে জানাতে চাই। তার প্রথম বিষয় হচ্ছে, পশ্চিমবঙ্গে যে সরকারটা আছে, এই সরকারটা বা এই দল বা এই মুখ্যমন্ত্রী তার হিন্দুদের বিরোধিতা করা, হিন্দু ধর্মের আস্থায় আঘাত করা এবং বিভিন্নভাবে হিন্দুদের বা সনাতন ধর্মের প্রতি অবজ্ঞা আমরা নানাভাবে দেখেছি। আমি সেগুলো আর পুনরাবৃত্তি করতে চাই না, শুধু আপনাদেরকে উল্লেখ করতে চাই যে তিনি কখনো সখনো বাধ্য হয়ে হিন্দুদের ধর্ম পালনের ক্ষেত্রে তিনিও পিছপা নন, বা তিনিও একজন সনাতনী, এটা প্রমাণ করার চেষ্টা আমরা লক্ষ্য করেছি। সেটা করতে গিয়ে আমাদের যে হাজার হাজার বছরের সংস্কৃতি, কালচার, রীতি নীতি, তাতে বারে বারে তার দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে। কখনো বিজয়া দশমীর তারিখ তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করে বলেছেন যে ওই দিন মহরমের শোভাযাত্রা আছে, তাই ওই দিন বিসর্জন না করলে কোনো ক্ষতি নেই, পরে একদিন করবেন। তো যারা পঞ্জিকা শাস্ত্র মতে করে, তাদের কাছে বিজয়া বিজয়। কখনো পিতৃপক্ষে মণ্ডপ এবং প্রতিমা উন্মোচন করেছেন একাধিকবার, সেক্ষেত্রেও যে পিতৃপক্ষকে আমরা শুভ বলি না, শুভ কাজ করা যায় না। পিতৃপক্ষে অনেকেই যাদের পিতামাতা গত হন, তারা গয়ায় গিয়ে পিণ্ডদানের মধ্য দিয়ে আমাদের দীর্ঘদিনের যে রীতিনীতি সেগুলো পালন করেন। সম্প্রতি বহুল চর্চিত খাতায় কলমে শ্রী জগন্নাথ কালচারাল সেন্টার, কখনো জগন্নাথ মন্দির ভাষণে, আবার ঠেলায় পড়ে সাংস্কৃতিক কেন্দ্র মন্দির দুটোকে সরিয়ে রেখে শ্রী জগন্নাথ ধাম উদ্বোধন, এই নানা রঙ্গ আমরা দেখেছি মহাপ্রভু জগন্নাথকে কেন্দ্র করে। আজকে আমার সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে আবার তিনি পশ্চিম বাংলার হিন্দুদের আস্থায় আঘাত করার জন্য একটা প্যাকেট তৈরির নির্দেশ দিয়েছেন।
এই প্যাকেটটা তৈরি হচ্ছে এই প্যাকেটটার দাম হচ্ছে 20 টাকা। একটা গজা, একটা পেড়া। পেড়া বা গজা খাওয়ানোতে আমার আপত্তি নেই, 20 টাকা বরাদ্দতেও আমার আপত্তি নেই, কারণ ওনার তো কোষাগার শূন্য। 7 লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছেন। আমার আপত্তিটা একদিকে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ বলে উনার হাসি মুখের ছবি সহ যে ভাস্কর্যটা সরকারি টাকায় দীঘাতে তৈরি হয়েছে, কালচারাল সেন্টার, এখানে মাপও দেওয়া আছে, পরিমাপ, গ্রাম। এটা আমাদের তৈরি নয়, নবান্নর তৈরি। সার্কুলারটা পড়বেন দেখি। যে সার্কুলারটা ডিএমদের পাঠানো হয়েছে, সেই ডিএমরা নামিয়েছেন এসডিও বিডিওদের। এসডিও বিডিওরা আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। ইন ভিউ অফ দি সেলিব্রেশন ফর দি রিসেন্ট ইনগ্রেশন অফ দি জগন্নাথ ধাম কালচারাল কমপ্লেক্স। সরকারি মেসেজ তো ভুল লেখা যাবে না। কালচারাল কমপ্লেক্স, নট টেম্পল। ইট ইজ ডিসাইডেড দ্যাট token souvenirs, photo and sweets bucket prasad will be distributed to the household of the state. In order to ensure smooth rollout of the same, the following points may please be noted. Tentative 10 lakh household for North 24 Pargona district for distribution have been indicated. এটা সব জেলায় হয়েছে, নর্থেরটা পড়ছি। Numbers may plus minus as per local feedback. The souvenir will consist for a box which will contain a temple photo and 2 sweets. এবং এই সুইটসে, এটা আমরা আপনাদের দিয়ে দিচ্ছি, তাতে দুয়ারে রেশনের মাধ্যমে দিতে বলেছেন। Fund will be provided. Sweets producer might need advance. Please plan for it. লোকাল মিষ্টি দোকানে করতে বলা হয়েছে। লোকাল মিষ্টি দোকানে হচ্ছে, দীঘা থেকে বানিয়ে আসছে না। না, লোকাল মিষ্টি দোকানে এই যে সার্কুলার, আমি আরো অনেকগুলো সার্কুলার দিয়েছি, ওদের মধ্যে তো স্পেসিফিকেশন বলেছে সুইট, পেড়া, এটা বাংলাতেই লিখেছে পিইডিএ, পেডা। ডায়ামিটার 4.8 সেন্টিমিটার, থিকনেস 1.1 সেন্টিমিটার, এখানে মেপে নিতে পারে। ওয়েট 20 গ্রাম। তারপরে মিল্ক সলিড, খোয়া ক্ষীর, সুগার অ্যাড 10 টাকায় হবে না, বাড়ান মাননীয়া। কালার ইয়েলো উইস হতে হবে, মানে স্যাফরন লিখে নি। সুইট লিখবেন গজা, লেন্থ হচ্ছে 3.2 সেন্টিমিটার, হাইট বলে দিয়েছে 3.1 সেন্টিমিটার, ওয়েট 60 গ্রাম। এইসব করে তিনি লোকাল মিষ্টি দোকানে 20 টাকায় করতে বলেছেন। এবারে আসুন 4/6/2025 রিগার্ডিং প্ল্যান ফর দীঘা লর্ড জগন্নাথ ধাম টোকেন সুভেনিয়ার ফটো অ্যান্ড সুইটস ডিস্ট্রিবিউশন হাউস টু হাউস, এটা এমআর ডিলারদের দেওয়া হচ্ছে। এই আর্জেন্ট মিটিং উইল বি হেল্ড 9/6/2025 মন্ডে 12 noon রিগার্ডিং প্ল্যানিং ফর দীঘা লর্ড জগন্নাথ ধাম ইত্যাদি ডিস্ট্রিবিউশন at the meeting of আরামবাগ পঞ্চায়েত সমিতি। 9 তারিখে আরামবাগ পঞ্চায়েত সমিতির মিটিং হলে 12টার সময় সমস্ত এমআর ডিলারদের নিয়ে মিটিং হবে।
20 টাকার প্রসাদ, একটি পেড়া, একটি গজা, এবং এটাকে নাম দেওয়া হচ্ছে প্রসাদ। কত বড় আস্থায় আঘাত! এটা মমতা ব্যানার্জির পেড়া আর গজা হিসেবে নেবেন, প্রসাদ হিসেবে কেউ নেবেন না, যদি অরিজিনাল হিন্দু হয়ে থাকেন। ছবি ঘরে ঘরে জগন্নাথ দেবের প্রসাদ 17 জুন থেকে 4 জুলাই প্রতিটি ঘরে দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে। এখানে যেহেতু সরকারি চিঠি নয়, লিফলেট, দীঘা জগন্নাথ মন্দিরের পবিত্র ছবি ও প্রসাদের প্যাকেট পৌঁছে যাবে। এই প্রসাদের প্যাকেটে থাকছে 1 টুকরো গজা, 1 টুকরো পেড়া, জগন্নাথ দেবের পবিত্র মন্দিরের ছবি। পশ্চিমবঙ্গের সকল পরিবার এই প্রসাদ পাবেন, শুধুমাত্র দুয়ারে রেশন প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া হবে। এটা হিন্দুদের আস্থায় আঘাত নয়। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার দুটো চোখ যদি খোলা থাকে, আপনি জমজমের পানি আপনার ভাইপোর জলের ফ্যাক্টরি থেকে, লিপস এন্ড বাউন্সের ফ্যাক্টরি থেকে বানিয়ে পাঠাতে পারবেন? পারবেন? এখন তো চলছে, পবিত্র হজ চলছে, জমজমের পানি ঢুকিয়ে পাঠাতে পারবেন? পারবেন বলতে? দেখুন, এটা কোনো সাম্প্রদায়িক বক্তব্য নয়। বক্তব্যটা হচ্ছে হিন্দুদের আস্থায় আঘাত করা। প্রসাদের নামে মিষ্টি দোকান থেকে গজা এবং পেড়া ঢুকিয়ে রেশন ডিলারদের মাধ্যমে বাধ্য করিয়ে দুয়ারে রেশনের মাধ্যমে হিন্দুদের ভোটকে বিভাজিত করার জন্য তিনি কেবলমাত্র হিন্দু ধর্মের উপরে বারে বারে এই ধরনের আঘাত করেন, যার আমরা বিরোধিতা করি। নবান্ন থেকে ডিএমদের কাছে যে গাইডলাইন গেছে, তাতে বলা হয়েছে জগন্নাথ মন্দিরের প্রসাদ হিসেবে বিডিও এবং মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানরা গজা আর পেড়া লোকাল রেপুটেড মিষ্টির দোকান থেকে কিনে 2 প্লাস্টিক জিপ প্যাকেটে ভরে দুয়ারে রেশন প্রকল্পে যেভাবে রেশন বিলি হয় সেভাবে তারা এই মিষ্টিগুলি দীঘা কালচারাল ইনস্টিটিউটের ছবিকে জগন্নাথ টেম্পল নাম দিয়ে প্যাকেজিং করে হিন্দু ডিলারদের মাধ্যমে সকল হিন্দুদের বাড়িতে 17 জুন থেকে 27 জুনের ঊর্ধ্বে 4 জুলাই উল্টো রথের মধ্যে বিতরণ করতে হবে। আমরা এটা পর্দা ফাঁস করলাম মাননীয় মুখ্যমন্ত্রীর মিথ্যাচার, হিন্দুদের আস্থায় আঘাত, চরম মিথ্যাচার। এই সরকার এবং এই মুখ্যমন্ত্রী হিন্দু বিরোধী, হিন্দুদেরকে বিভ্রান্ত করার জন্য, হিন্দুদের আস্থায় আঘাত আনার জন্য এই মিথ্যাচারের ছক তিনি কষেছেন। আপনারা বাংলার মানুষ গজা পেড়া নিতে পারেন, যদি পচে না যায় প্রসাদ হিসেবে গ্রহণ করবেন না। প্রশ্ন শেষে নেব। আগামীকাল একটি ধর্মীয় উৎসব রয়েছে। আমাদের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন। দেশের প্রধানমন্ত্রী, আমাদের ধর্ম পালনের ক্ষেত্রে কোনো বিষয় নেই, কিন্তু আমরা এক্ষেত্রে বলি যে আমরা পশ্চিমবঙ্গ পুলিশের অতি সক্রিয়তা দেখেছি দোল পূর্ণিমা বা হোলিতে। কার গায়ে আবির দেওয়া যাবে, কার গায়ে আবির দেওয়া যাবে না, থানা ভিত্তিক মাইকিং মিটিং দেখেছি। আমরা দেওয়ালিতে
আতশবাজি উদ্ধার, ব্যবহারে নিষেধাজ্ঞা ইত্যাদিও দেখেছি। কিন্তু আমরা এক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ সরকার পুলিশের ভূমিকা আইন বা গাইডলাইন বা হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে আমরা দেখছি না। উল্টো দিকে আমরা বেআইনিভাবে যে সমস্ত পশু হত্যা করা যাবে না, একমাত্র পশ্চিমবঙ্গে একদম খোলা ময়দান দিয়ে দেওয়া হয়েছে। আপনারা শুনলে অবাক হবেন, পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানায় সিভিক ভলেন্টিয়ারদেরকে ডেকে নির্দেশ দেওয়া হয়েছে যে মাংস বিতরণ বা পশু হত্যার পরে তার যে রক্ত টক্ত বা ইত্যাদি যেগুলো পড়ে টড়ে থাকবে সেগুলো পরিষ্কার করতে হবে, নয় জল দিয়ে, নয় বালি টালি ইত্যাদি দিয়ে সিভিক ভলেন্টিয়ারদের। এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। ডাইরেক্টর অফ অ্যানিমেল হাজবেন্ডারি অ্যান্ড ভেটেরিনারি সার্ভিসেস ওয়েস্ট বেঙ্গল, ডেটেড কলকাতা 7 মে 2025, একটি সার্কুলার দিয়েছেন টু দি ডেপুটি ডাইরেক্টর ERD and PO all district, subject compliance of the order issued by the Honorable High Court, Kolkata, in connection with the observance of the tomorrow's program. Reference 1, Order of the Honorable High Court, Kolkata, 17/7/2023 on WPA within bracket P 350 of 2023. 2, Order of the Honorable Kolkata High Court dated 5/7/2022, order number আছে। 3rd, the West Bengal Animal Slaughter Control Act 1950। কার্যকর হবে তো? হবে কি কার্যকর? আমরা পশ্চিমবঙ্গ পুলিশের, মমতা পুলিশের যে সক্রিয়তা, গুরুগাঁও থেকে পুনের 4th ইয়ারের ল কলেজের ছাত্রীকে তিনি কারো আস্থায় আঘাত করেছিলেন বলে যে তৎপরতা আপনারা দেখিয়েছেন, যে তৎপরতা আপনাদের আমরা হোলিতে দেখেছি, যে তৎপরতা আপনাদের আমরা সম্প্রতি রামনবমীতে দেখেছি, আমরা চাই আগামীকালও আপনাদের সেই তৎপরতা দেখতে। এবং এই অর্ডারটা সম্পূর্ণভাবে আপনারা কার্যকর করুন, শুধু খাতায় কলমে রাখবেন না, হাইকোর্ট থেকে বাঁচার জন্য আমরাও নজর রাখব। মমতা পুলিশ, রাজীব কুমার এবং মনোজ বার্মাকে ক্লিয়ারলি মেসেজ দিচ্ছি, আমরাও নজর রাখব। এক যাত্রায় পৃথক ফল হতে পারে না। সরকার সকলের, ল এনফোর্সমেন্ট অথরিটি, পুলিশের ডিউটি আইন, কোর্টের অর্ডার ইমপ্লিমেন্ট করা। আপনি হোলিতেও বলে দিয়েছিলেন কার কার গায়ে রং দেওয়া যাবে, কার কার গায়ে রং দেওয়া যাবে না। We all are waiting for tomorrow. থার্ড একটা ইনফরমেশন দিই, এক্ষুনি প্যানিক হওয়ার কিছু নেই, কিন্তু আপনারা কি জানেন কোভিডের
যে পোর্টাল রয়েছে, এই যে কোভিডের পোর্টালটা রয়েছে, এই পোর্টালটা নন ফাংশনিং করে রাখা হয়েছে যাতে কোভিডের ডাটা না, ওখানে অ্যাকচুয়াল ফিগার না ওঠে। যেমন ডেঙ্গুকে চাপা হয়েছে সংখ্যা, কোভিডের ক্ষেত্রেও তাই। এই যে আমাদের হেলথ ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গ সরকারের যে লিংক খুলে দেখবেন নন অপারেটিং নাও। আমাদের কাছে ডাটা আছে, একটা জেলার ডাটা নিয়েছি, শুধু মালদা, 10টা টেস্ট হলে 9টা পজিটিভ আসছে। একটা ডেটার ডাটা নিয়ে এসেছি আমরা। আরে বিরোধী দলনেতা বলছে মানে তো হাতে নিয়েই বলছে। সরকার কি সবাই মমতা ব্যানার্জির লোক নাকি? আমাদেরও তো লোক আছে, বেশিরভাগ লোক তো আমাদেরই লোক আছে। এই একটা জেলা দিলাম তো, একটা জেলা দিলাম। এই জন্য তো আপনার নিগমকে জিজ্ঞেস করুন, নারায়ণ স্বরূপ নিগমকে, যে এইটা নন ফাংশনিং কেন, এই ডাটাটা আপনার এই যে লিঙ্কটা, এটা নেন না, ক্লিক করে নেন। এই যে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের ডাটা এন্ট্রি বন্ধ করে দিয়েছে 3 দিন ধরে। মানে আপনার স্বাস্থ্য নিয়েও রিল্যাক্টেন্ট, সব ফিল গুড, সব গুড চলছে, এটা দেখাতেই হবে। রানীমা বলে দিয়েছেন উনি 3 দিন ছুটি কাটাবেন, 6, 7, 8 বিগ রিলিজিয়াস ফেস্টিভ্যাল রয়েছে। অতএব আপনার এসব করা যাবে না, কোভিড বলা যাবে না। কিউরেবল ম্যাক্সিমাম, ডোন্ট গেট ওরিড। কিন্তু আমরা জনস্বার্থে এসব জিনিসগুলো ট্রান্সপারেন্সি রেখে চলতে চাই, এতে রাজনীতির কিছু নেই। পাবলিক হেলথ নিয়েও এর আগে বাংলা দেখেছে, ডেঙ্গুতেও ডাক্তারবাবুরা ডেঙ্গু লিখতে প্রত্যেকে ভয় পেতেন, ট্রান্সফারের ভয় পেতেন, অত্যাচারের ভয় পেতেন। এখন তো ওটা করতে পারছে না, টেস্টটা বেরিয়ে আসছে রিপোর্ট, ওই জন্য ডাটার যে আপডেট সেটাকে স্টপ করে দিয়েছে। নারায়ণ স্বরূপ নিগমের ভাবনা নিশ্চয়ই হরিকৃষ্ণ দ্বিবেদী গাইড করে দিয়েছেন। সরকারটা তো এখন হরিকৃষ্ণ দ্বিবেদী আর গৌতম সান্যাল চালাচ্ছে, সবাই জানে। ধন্যবাদ জানাবো ভারতের ইলেকশন কমিশনকে। আপনাদেরকে নিয়ে আমি বিএলও নিয়ে কমপ্লেন করেছিলাম পূর্ব মেদিনীপুরের এগরাতে। অঙ্গনওয়াড়ি কর্মী যাদেরকে হেলথ ডিপার্টমেন্ট ভলেন্টিয়ার বলে বলেছিল, গতকাল আমাদের একটা 5 জুন গাইডলাইন বেরিয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তারা একদম দায়িত্ব ফিক্স আপ করে দিয়েছেন যে বিএলও পার্মানেন্ট এমপ্লয়ীদেরকে করতে হবে। যদি কোথাও পার্মানেন্ট এমপ্লয়ি না থাকে তাহলে তিনি কন্ট্রাকচুয়াল বা অঙ্গনওয়াড়িকে নিতে পারেন। আমরা জানি যে প্রত্যেকটা ব্লকে সাফিসিয়েন্ট টিচার, নন টিচিং, স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছে এবং ইলেকশন ডিউটি হচ্ছে ম্যান্ডেটারি। অর্থাৎ কোথাও আপনার গভর্নমেন্ট এমপ্লয়ি পার্মানেন্ট এমপ্লয়ির বাইরে নেওয়ার প্রয়োজনীয়তা হবে না। আমরা এটাও জানি আনউইলিং বলে লেখাবেন, সেটারও সুযোগ ইলেকশন কমিশন রাখেনি। এপিডেভিট দিয়ে বলতে হবে তাকে, এবং সেক্ষেত্রে ইআরও এবং ডিইও ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার
তাদেরকে আন্ডারটেকিং দিতে হবে ইলেকশন কমিশনকে এবং সিওর অনুমোদনে নিতে হবে। এই যে রিফর্মসটা ইলেকশন কমিশন গোটা ভারতে করেছেন, এটাতে আমার যে বা বিজেপির যে কমপ্লেন ছিল এগরাতে, তার মূলেই কিন্তু এত বড় রিফর্মস গোটা ভারতবর্ষে করেছেন ইলেকশন কমিশন। আমরা খুব ধন্যবাদ জানাচ্ছি ইলেকশন কমিশনকে যে প্রপার ডকুমেন্ট এবং পয়েন্ট আউট করার পরে দে আর টেকিং ভেরি স্ট্রং অ্যান্ড সিরিয়াস অ্যাকশন। আমরা এই রিফর্মসগুলোর বিষয়ে আগামী দিনেও লড়তে চাই। ফাইনালি আমার লাস্ট পয়েন্ট, তারপরে কোশ্চেন থাকলে দু চারটে নেবেন, এমনিতেই অনেক লেট হয়ে গেছে, শেষ করব। সেটা হলো ক্যাবিনেটে ওবিসি রিজার্ভেশনের যে নতুন তালিকা অনুমোদন করা হয়েছে, এটাতেও তুষ্টিকরণ বা অ্যাপিজমেন্ট বা মুসলিম ভোট ব্যাংক ধরে রাখার জন্য এই সরকার হিন্দু ওবিসিদেরকে কিভাবে বঞ্চিত করছে তার একটা স্পষ্ট উদাহরণ আপনাদেরকে এখানে আমরা দেখাতে চাই। আমাদের ভারতবর্ষে জাতীয় ওবিসি কমিশনের দ্বারা 2010 সালে পশ্চিমবঙ্গে ওবিসিতে যে অনুমোদন ছিল মোট 99টা সাবকাস্টের, এতে মুসলিম সাবকাস্ট ছিল 36 ছিল আপনার মুসলিম সাবকাস্ট। মাননীয় মুখ্যমন্ত্রী ডিভিশন বেঞ্চে ওবিসি তালিকা বাতিল হওয়ার পরে, সুপ্রিম কোর্টে স্টে না পাওয়ার পরে 3 মাসের যে সার্ভে নিয়েছিলেন, সেই সার্ভের পরে মাননীয় মুখ্যমন্ত্রী তার যে তুষ্টিকরণের রাজনীতি 180টা ওবিসি সাবকাস্টকে ওবিসি এ এবং বি তে ঘোষণা করেছেন 17%। তাতে মুসলিম কমিউনিটির প্রতিনিধিত্ব বা সুযোগ পেলেন 119টা সাবকাস্ট, অর্থাৎ 99টা 2010-এর মধ্যে 36, এবারে 180-র মধ্যে 119। ওবিসি এ হচ্ছে 10%, ওবিসি বি হচ্ছে 7%। ওবিসি এতে যে 81টা সাবকাস্টকে ওবিসি এতে নিয়ে এসছে, তার মধ্যে 73টা হলো মুসলিম জনগোষ্ঠী। পার্সেন্টেজ হলো 90.12। আর ওবিসি বি, যার পার্সেন্টেজ হচ্ছে রিজার্ভেশন 7%, সেখানে 99টার মধ্যে 46, পার্সেন্টেজ হলো 46.46। মাটেগা তো কাটেগা। পশ্চিমবাংলার হিন্দুরা যদি এখনো বিভক্ত থাকেন, এই পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করার ক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছেন। সুযোগ পাবেন না মাহেশ্বরা, তেলিরা, কুম্ভকার, স্বর্ণকার, নাপিত, মালাকার, কুর্মী, আপনারা পাবেন না সুযোগ। 99-তে 36 আর 180-তে 119।
তাও আবার এতে 90% অ্যান্ড অ্যাবাভ, আর বিতে 46% অ্যান্ড অ্যাবাভ। দিস ইজ দ্য অ্যাপিজমেন্ট পলিটিক্স গোয়িং অন ইন ওয়েস্ট বেঙ্গল, হাই অ্যাপিজমেন্ট। আমরা স্ট্রংলি অপোজ করব। অ্যাসেম্বলিতে বিল আনবেন, অপোজ হবে, ডিভিশন হবে, নাম্বার কম, আমরা জিততে পারবো না। গভর্নরের কাছে অবজেকশন দেব, ন্যাশনাল ওবিসি কমিশনে অবজেকশন দেব, ওবিসি কমিউনিটিগুলোকে কোর্টে গেলে লিগ্যাল সাপোর্ট দেব। মুখ্যমন্ত্রীর এই তুষ্টিকরণের রাজনীতিকে আটকানোর জন্য গণতান্ত্রিক পথে এবং বিধানসভায় এবং আইনি লড়াইয়ের মধ্য দিয়ে এর প্রতিবাদ এবং প্রতিরোধ হবে। আমার চ্যাপ্টার ক্লোজ। বলছি যে প্রসাদটা বিক্রি মানে দেওয়া হচ্ছে, যেটা 20 টাকা করে দাম, তাহলে এটা কত সংখ্যক মানুষের কাছে পৌঁছানোর জন্য এখান থেকে প্রচুর কোটি টাকা উঠে আসবে। তাহলে আপনি কি বলবেন? হ্যাঁ, আপনি তো হিন্দু, আমি জানি আপনার নাম। আপনার পাড়ার জয়গুরু মিষ্টান্ন ভান্ডার থেকে 10 টাকার পেড়া, 10 টাকার গজা, 1 টাকার 2 টাকার প্যাকেট, 1 টাকার প্যাকেজিং, মোট 24 টাকা বরাদ্দ। এটাকে প্রসাদ বলবেন না মিষ্টান্ন বলবেন? আমি বাংলার প্রকৃত হিন্দুদের বলছি, মিষ্টান্ন হিসেবে গ্রহণ করুন, পচে না গেলে খান, প্রসাদ হিসেবে গ্রহণ করবেন। কিন্তু এতে তো প্রচুর টাকা উঠে আসবে সরকারের কাছে। এটা তো টাকা ইনকামের তো একটা রাস্তা। না না, টাকা নিচ্ছে না, নিঃশুল্ক ভোট চাইছে। ওবিসি করে মুসলমান ভোট নিয়ে নিব, আর কিছু হিন্দু ভোট যদি পাওয়া যায়, গজা আর পেড়া খাইয়ে যদি কিছু হিন্দু ভোট পাওয়া যায়। আপনার বাড়ির ছেলেটা চাকরি পাচ্ছে না, ধুলিয়ান, শামশেরগঞ্জ, মোথাবাড়ি আপনি দেখেছেন। আপনি ওবিসি রিজার্ভেশন দেখছেন, আপনি দেখছেন আপনার হোলিতে রং দেওয়াতে আপত্তি, আপনি দীপাবলিতে কি করবেন, আলো জ্বালাবেন কিনা, বাজি ফাটাবেন কিনা, কি ধরনের বাজি ফাটাতে পারবেন বলে দিচ্ছে, সরস্বতী পুজো করতে পারবেন কিনা, ঠাকুর করলে রাত্রিবেলা পাহারা দিতে হবে প্যান্ডেলে, পুলিশ দায়িত্ব নেবে না, রামনবমীর কোন রুট দিয়ে যাবেন, কত সংখ্যা হবে, কি কি ব্যবহার করতে পারবেন, সব হবে। কিন্তু অ্যানিমেল হাজবেন্ডারি দপ্তরের যে অর্ডার, সেটা কার্যকর হবে না। পুলিশকে দেখেছেন কোথাও? মাটিগাড়ায় কি হয়েছে, আসানসোলে কি হয়েছে, নিউ টাউনে কি হয়েছে। আজকে আমার এলাকায় সকালবেলা নন্দীগ্রামে পাবলিক কি করেছে খবর নেন। এক যাত্রায় পৃথক ফল হতে পারে না। চোখ বন্ধ করে থেকে আপনি যে কাজ আপনি এবং আপনার পুলিশ করছেন, আমার মাথায় হেলমেট না থাকলে আমাকেও যেমন ফাইন দিতে হবে, হেলমেট না থাকলে অন্যদের মাথায়ও, একমাত্র শিখ কমিউনিটি থাকা ছাড়া তাদের আইনে ছাড় আছে, অন্য সকলকে কিন্তু ফাইন দিতে হবে। পশ্চিমবঙ্গে যা করছেন এটা হিন্দুদের উপরে অত্যাচার ছাড়া অন্য কিছু নয়। কোন দপ্তর থেকে এই টাকা অ্যালট করা হচ্ছে এবং রাজ্যবাসীর মধ্যে বিতরণের ক্ষেত্রে শুধু হিন্দুদেরকেই কি মিষ্টিমুখ করানো হচ্ছে রেশন বিভাগের মাধ্যমে? আমি প্রসাদ বললে, যদি প্রসাদ বললে না প্রসাদ হতো বলতাম যে এটা হিন্দুদের মধ্যে বিতরণ হওয়া উচিত, কিন্তু যেহেতু প্রসাদ নয় মিষ্টি, তাহলে মুখ্যমন্ত্রী শুধু হিন্দুদের মিষ্টি কেন খাওয়াবেন? মুসলিম, খ্রিস্টান, শিখ, বুদ্ধিস্ট সকলকেই মিষ্টান্ন খাওয়ানো উচিত, কারণ সরকারি টাকার হকদার সবাই, ট্যাক্সের টাকা। ভেরি গুড কোশ্চেন। এবং এটা মুখ্যমন্ত্রী যেহেতু মিষ্টি খাওয়াচ্ছেন, এটা প্রসাদ নয়, তা গজা পেড়া যাদের সুগার আছে তারা খাবে না, যাদের সুগার নেই তাদের তো খেতে আপত্তি নেই। কত ফান্ড কোন বিভাগ? সেক্ষেত্রে কেন মুসলিমরা বঞ্চিত হবে, কেন খ্রিস্টানরা বঞ্চিত হবে?
এই প্রশ্ন আমরা করতেই পারি। কোন বিভাগ কত ফান্ড দিয়েছে অ্যালটেড সেটা কি জানা গেছে? সব ধার থাকবে, পরে হবে, নরেন্দ্রনাথ চক্রবর্তী সব ধার থাকবে। নরেনকে এনআইএ ডাকা উচিত। আমি তো সুকান্ত বাবু পোস্ট করেছে, আমি তো পোস্ট করে এনআইএ কে ট্যাগ করেছি এবং এনআইএ চিফকেও পাঠিয়েছি। আর এখানে এনআইএ যিনি দেখেন মিস্টার হেমন্ত পান্ডে, তাকেও পাঠিয়েছি, যে উনি সব যখন জানেন পহেলগাঁও নিয়ে এবং অপারেশন সিন্দুর নিয়ে, তাহলে উনাকে কাস্টডিতে রেখে ইন্টারোগেশন করা উচিত। কারণ নরেন চক্রবর্তী তো আরেকটা অনুব্রত মণ্ডল, খুব পাওয়ারফুল লিডার, পশ্চিম বর্ধমানের সভাপতি, 2 টার্মসের বান্ডবেশ্বরের এমএলএ, 2 টার্ম না 1st টার্ম, এর আগে তো জিতেন তেওয়ারি ছিল। তা এত বড় একটা পাওয়ারফুল লিডার, মমতা ব্যানার্জির খুব ক্লোজেস্ট, ভাইপোকেও অনেক কিছু পাঠায় আমরা জানি। তা একে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত। ইনি আন্তর্জাতিক বিশেষজ্ঞ হয়ে গেছেন, ভারত পাকিস্তানের মধ্যে সব সেটিং করেই হয়েছে। মালের দায়িত্ব আরো এর বলেছেন যখন, এবারে আপনাকে প্রমাণ করতে হবে। রাজ্য বিধানসভা বলছেন যে তিনি তার ফোন কোথায় রেখেছেন সেটা নাকি মনেই করতে পারেন। মমতা ব্যানার্জির বাড়িতে আছে। ও 3 দিন 4 দিন ধরে যাচ্ছিল না, মমতা ব্যানার্জি শিখিয়ে দিয়েছে যা যা বলতে তাই শিখিয়ে বলেছে। সেই জন্য মমতা ব্যানার্জি কালকে আপনাদের বলেছে আমি চোখ দেখাতে এসেছি, অন্য কোনো প্রশ্নের উত্তর দেবো না। মমতা ব্যানার্জির গাইডেন্সে অনুব্রত চলছে, যা যা শিখিয়ে দিচ্ছে ফেস টাইমে, হয়তো নিজে করছে না, ফেস টাইম কেউ বিশ্বাস করছে না, এবার অন্য কারো ফোন থেকে হয়তো করিয়েছে। ববি একটু বলে দিবি তো অনুব্রতকে, এই করবি, এই করবি না। এই ক্ষেত্রে আমরা দেখলাম যে জাতীয় মহিলা কমিশন তারা পদক্ষেপ করছে, কিন্তু জাতীয় মহিলা কমিশন পদক্ষেপ করার সুযোগ রয়েছে। অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে লিমিটেশন আছে। পশ্চিমবঙ্গে জাতীয় মহিলা কমিশন, এসসি কমিশন, মাইনরিটি কমিশন, এসটি কমিশন, কারোরই কোনো রেকমেন্ডেশন ইমপ্লিমেন্ট হয় না। এদের উচিত মহামান্য মহিম রাষ্ট্রপতিকে যেমন রিপোর্ট করেন তারা, সাথে সাথে সুপ্রিম কোর্টে গিয়ে বলা, এই রাজ্যে 2021 সালের পোস্টপল ভায়োলেন্স থেকে অদ্যাবধি যতগুলো ইনসিডেন্টে তারা রিপোর্ট করেছেন এবং ডাইরেকশন দিয়েছেন, ইমপ্লিমেন্ট হয় না। এনারা যে রাজীব কুমারকে ডেকেছেন, উনি যাবেন না, আজ থেকে লিখে রাখুন। আমি তো আপনাদের আগে বলেছি অনুব্রত কিছু হবে না, হচ্ছে না। আমি আগে থেকে বলেছি বোলপুরের আইসি ফাঁসবে, 2টো ফোন গেছে, ডিপার্টমেন্টাল প্রসিডিংস হচ্ছে, সাসপেন্ড হবে। 9 তারিখে বোলপুর শহর দেখবে যে মানুষ বোলপুরের আইসি স্ত্রী বা মাকে যে ভাষায়, কদর্য ভাবে, ক্ষমার অযোগ্য ভাষায় তাকে আক্রমণ করা হয়েছে বা অপমান করা হয়েছে, মাতৃশক্তি নারী শক্তিকে, তার বিরুদ্ধে মানুষ কিভাবে বোলপুরেই পথে নামে আপনারা দেখবেন। আমি নিজে থাকবো, লিড করব। আমরা ওখানে ওই দিন নারী সম্মান যাত্রা করছি। রাজ্যের যে মহিলা কমিশন রয়েছে তাদের ভূমিকা কোথায়? রাজ্যের মহিলা কমিশন, তাদের তো এখনো পর্যন্ত কোনো পদক্ষেপই দেখা গেল না এই ক্ষেত্রে। রাজ্যের যে মহিলা কমিশন রয়েছে তারা তো কিছুই করলো না। ও তো শাখা সংগঠন। আমাকে একটা নোটিশ করেছিল 3 বার। সে নোটিশ হচ্ছে যে আপনি আক্রমণ করেছেন একজন এমপির ছোট বাচ্চাকে, মানে কিডসকে। আমার ওটাতে লেখা ছিল লেডি কিম, আমার ওটাতে লেখা ছিল কয়লা ভাইপো। আমি 3 বার চিঠি করার পরে ফাইনালি বলছে আপনার আগের সব উত্তর আমরা গ্রহণ করছি না, আপনাকে ফিজিক্যাল অ্যাপিয়ার হতে হবে। আমি হাইকোর্টে গেলাম, রাজ্য মহিলা কমিশনও তাকে পার্টি করলাম। আমার লয়ার জিজ্ঞেস করলো যে লেডি কিমটা কে আপনি বলুন। উনি বললেন লেডি কিম মমতা ব্যানার্জি। আমি বললাম কয়লা ভাইপো কে বলুন, আমার লয়ার বলছে কয়লা ভাইপো অভিষেক ব্যানার্জি। উনারা গিয়ে কোর্টে বলছেন, জাজ অর্ডার দিলেন যে উনি তো কোথাও নাম লিখেননি, উনি বলেছেন লেডি কিম, উনি লিখেছেন কয়লা ভাইপো, তাহলে কোথায় গিয়ে খুঁজবো? মানে ঠাকুর ঘরে কে, আমি কলা খাইনি। এই তো রাজ্যের মহিলা কমিশনের অবস্থা।
ঘটনা হয়েছে রাজ্য বিধানসভায় যে বিষয়ে অধিবেশন ডাকা হলো অপারেশন সিঁদুর, এই নামটাই নাকি মুছে দেওয়া হচ্ছে। এই নামটাই প্রস্তাব রয়েছে, সেখানে অপারেশন সিঁদুরটা নেই, অপারেশন শব্দটা নেই। আমরা যা বলার ওখানে বলবো, আমরা যা বলার ওখানে বলবো। এবং হাউসের মেম্বার যারা বাইরে সব কথা বলছেন, হাউসের যারা নন মেম্বার ওখানে না বললে স্পিকার এক্সপাঞ্জ করতে পারেন, যদিও একাধিক পেপার কাটিং এ যা যা হয়েছে বলবো, কিন্তু হাউসের সদস্য মানে আমার কাছে হেরে পরে আবার শোভনদেব চ্যাটার্জিকে পদত্যাগ করিয়ে যিনি কম্পার্টমেন্টাল জিতেছেন, মমতা ব্যানার্জি, তিনি যা বলেছেন হাউসে উঠবে। নরেন চক্রবর্তী এমএলএ পাণ্ডবেশ্বর যা বলেছেন হাউসে উঠবে। যদি মুখ্যমন্ত্রী থাকেন ভালো, না থাকলে উনার যারা কর্মচারীরা থাকবেন তাদেরকে এর উত্তর দিতে হবে। আর যদি উনি থাকেন উনি উত্তর দেবেন। মহেশতলার যে ঘটনা, বাচ্চাটাকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, বারবার মানে যে দোষী তাকে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু তার বয়ানে বারবার বদল হচ্ছে। এটাই তো ডায়মন্ড হারবার মডেল। মহেশতলা তো ডায়মন্ড হারবারে, এটাই তো মডেল। এই মডেলই তো 7,15,000 ভোট। ডায়মন্ড হারবার মডেল, রিয়েল মডেল। ডিসেম্বর মাসে যে গীতা পাঠের যে আয়োজন করা হয়েছে, এই মুহূর্তে যে পরিস্থিতি রাজ্যে, সনাতনী হিন্দুদের একজোট হওয়াটা কতটা জরুরি এবং তাদের কি বার্তা দেবেন? ব্রিগেডের মাঠে তারা আসবেন, এটা এক্সপেক্ট? এটা তো যারা করছে সনাতন সংস্কৃতি পরিষদ তারা বলতে পারবে। এর আগে কলকাতায় যে গীতা পাঠ হয়েছিল লক্ষকণ্ঠে, সেখানে 1,30,000 মতো লোক পার্টিসিপেট করেছিল, আমরাও গেছিলাম হিন্দু হিসেবে। এবারও আমরা 7ই ডিসেম্বর যাব। আমি এটা এলওপি বা এমএলএ বা বিজেপির একজন হিসেবে বলবো না, একজন হিন্দু হিসেবে বলবো যে অত্যন্ত আনন্দের খবর যে 7ই ডিসেম্বর 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে। প্রত্যেক হিন্দুর এতে অংশগ্রহণ করা উচিত। আমি ব্যক্তিগতভাবে এর আগেও গেছি, ব্যক্তিগতভাবে যাব। এবং আমরা যেটা সনাতন সাংস্কৃতিক পরিষদের বিভিন্ন গ্রুপ থেকে দেখেছি, সরাসরি আমি জানি না, আমাদের এই মুহূর্তে হিন্দু রাষ্ট্রের প্রবক্তা বাবা বাগেশ্বর ধামজি যেদিন থাকছেন, এটা একটা পরম প্রাপ্তি। তিনি পশ্চিমবঙ্গে আসেননি এতদিন। অতএব 5 লক্ষের জায়গায় আমার তো মনে হয় 10 লক্ষ লোক হয়ে যাবে। সম্পূর্ণ ব্রিগেড নিয়ে নিলেও লোক ধরানো যাবে না। এক গীতা পাঠের মাহাত্ম্য এবং মাধুর্য, আর হিন্দু রাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ প্রবক্তা বাবা বাগেশ্বর ধামের উপস্থিতি। আমরা সেই দিনটার জন্য অপেক্ষা করব, কয়েকটা মাস অপেক্ষা করতে হবে। বাকি একটা কর্মসূচি আছে আমার 11 তারিখে। হিন্দুদের আরেকটি বড় কর্মসূচি আসছে, শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। পশ্চিমবাংলার বিভিন্ন রথযাত্রা কমিটিকে নিয়ে একটা কর্মসূচি আছে ICCR 11 তারিখে। আপনারা তার খবর সূচনা পেয়ে যাবেন। ওই দিন আমরা আমাদের বিষয়গুলো জানাবো। অনেক আপনারা অনেক, হ্যাঁ 2:30 বেজে গেছে। ওটাই তো রিয়েল 20শে জুন। আমি যেদিন থেকে বিধানসভায় এলওপি হয়েছি 21 সাল থেকে, 21 সালে 20 জুন রবিবার পড়েছিল। আমরা শ্যামাপ্রসাদজির মূর্তিতে মাল্যদান করে, বিধানসভার গেট বন্ধ ছিল, গেটে দাঁড়িয়ে করেছি। প্রত্যেক বছর বিধানসভাতে আমরা বাইরে করি এবং আমরা হেঁটে এসে রেড রোডে শ্যামাপ্রসাদজির মূর্তিতে মাল্যদান করি। এবং আপনাদের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা আমাদের নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা 1947 সালের 20 জুনের মাহাত্ম্য তুলে ধরি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 58 জন হিন্দু আইনসভার সদস্য, যার মধ্যে কমিউনিস্ট জ্যোতি বসুও ছিলেন, তারা ভোট দিয়েছিলেন ভারত মুক্তির পক্ষে। আর 21 জন মুসলিম আইনসভার সদস্য, তারা ভোট দিয়েছিলেন পাকিস্তান মুক্তির পক্ষে। ওইটাই হচ্ছে পশ্চিমবঙ্গের অরিজিনাল ডে। ওই দিনই আমরা ভারতে থাকব না তদানীন্তন পাকিস্তান আজকের বাংলাদেশে থাকব, সিদ্ধান্ত হয়ে গেছে আজকের বিধানসভা সেদিনের আইনসভাতে।
অতএব এই দিনটা আপনি হাজার চেষ্টা করলেও মুছে ফেলতে পারবেন না। ছোট্ট এবং বৃহৎ পরিসরে যখনই সুযোগ পাবো এটা পালন করব ওই দিন। এবং 26-এ বিজেপি সরকার এলে এই দিনটা সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে উদযাপিত হবে এবং এই দিনটার অতীত মাহাত্ম্য নথি সহ বর্তমান প্রজন্ম আগামী প্রজন্মের কাছে পুস্তিকা আকারে বিজেপি সরকার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। বলছি শুভেন্দুদা, दादा 18 বছরে आप बोलपुर में अनुव्रत मंडल के जो बयान दिया था उससे अनुव्रत मंडल कोई इशू नहीं है, वो इतना बड़ा लीडर भी नहीं है, लेकिन नारी सम्मान आईसी बोलपुर का वाइफ और उनकी माता जी को जिस तरीके से भाषा से टीएमसी का एक प्रमुख नेता ममता बनर्जी का करीबी लीडर जिस तरीके से भाषा प्रयोग किया, उनका बाद कोई ठोस एक्शन नहीं हुआ, अब तक अरेस्ट तक भी नहीं हुआ। इसलिए हम लोग उस दिन बोलपुर में नारी सम्मान यात्रा कर रहा हूं। हमारी उम्मीद है कम से कम 10,000 जनता उस रैली में पार्टिसिपेट करेगा और नारी सम्मान के लिए डेमोक्रेटिक तरीके से अपनी आवाज बुलंद करने की काम बोलपुर से ही शुरू करेगा। मैं उस 9 तारीख का बाद अगले 1 महीना प्रदेश की बहुत सारे हिस्से में नारी सम्मान यात्रा में पार्टिसिपेट करूंगा। इसके अंतर्गत 16 जून को नदिया जिला का कालीगंज में एक नारी सम्मान यात्रा होगा। उस दिन मैं और मेरा साथी सब बीजेपी का हमारी जो माता दीदी बहन एमएलए है मेरा साथ रहेगी। শুভেন্দুদা 18 বছরের কম বয়সী যারা এনসিসি अरे दादा अनुव्रतों के खिलाफ कोई एक्शन नहीं लिया गया, लेकिन आईसी का फोन सीज कर लिया गया, डिपार्टमेंटल इंक्वायरी इनिशिएट कर दी गई। तो ये जो जिसको गाली दी गई, जिसको डराया धमकाया गया, उसके खिलाफ बंगाल में नारी का कोई सम्मान नहीं है। एक बार नहीं बार बार हुआ है। आप पार्क स्ट्रीट से कामदुनी तक, कामदुनी से आरजीकर इंसिडेंट तक, आरजीकर इंसिडेंट से लास्ट एक अनुव्रत मंडल का भाषा संत्रास से लेकर बंगाल में नारी का सम्मान नहीं है। इसके लिए बंगाल की महिला मुख्यमंत्री जिम्मेदार। उन्होंने बार बार बताया, कभी बताया लाभ अफेयर्स, कभी बताया वो तो उसका तो कैरेक्टर खराब थी, कभी बताया 10 लाख रुपया तो मैं दे ही सकता हूं आरजीकर इशू में। इतना छोटा छोटा उन्होंने बात इतना गंभीर इशू में बताई। स्टेट की एडमिनिस्ट्रेटिव चीफ जो खुद एक महिला है वो कर दिया, और उनका जो एम्प्लॉय है तो वो भी ज्यादा करेगा। और पुलिस का पास पूरा सिग्नल है। वो टीएमसी और ममता बनर्जी के जो करीबी है वो जितना भी गंभीर आरोप उसको ऊपर लगाओ, उसको कुछ टाच मत करो। ये तो क्लियर इंस्ट्रक्शन है। इसलिए बंगाल में सब लोग वेस्ट बंगाल पुलिस नहीं बताता, बोलता है ममता पुलिस। कलकत्ता पुलिस को बोलता है ममता पुलिस। गुड़गांव जाकर एक विद्यार्थी को उठाकर लेकर 7 दिन तक बंद करके रखा। कल किस तरीके से कलकत्ता हाईकोर्ट ने किस तरीके से कंडेम किया बंगाल पुलिस को, बंगाल सरकार को। अब सब लोग देख लिया कोर्ट में क्या हुआ। इसलिए तो ऑनरेबल प्राइम मिनिस्टर अलीपुरद्वार का मीटिंग में बताया, बंगाल में हर इशू में, हर इंसिडेंट में, हर बर्निंग इशू में कोर्ट को इंटरफेयर करना पड़ता, तभी कुछ कुछ न्याय मिलता है। सरकार की तंत्र वो न्याय दिलाने के लिए तैयार नहीं है। इसलिए यहां सब लॉ एनफोर्समेंट है, एक ही पोस्ट है, उसकी नाम है चीफ मिनिस्टर ममता बनर्जी।
दादा नरेंद्र चक्रवर्ती ने आज जो है काफी कटाक्ष किया है ऑपरेशन सिंदूर में और एक खराब बात भी बोली है। कौन बताया, नाम करेक्ट कीजिए। नरेंद्रनाथ चक्रवर्ती ने कहा कि जिस तरह से ऑपरेशन सिंदूर हुआ कटाक्ष किया है और साथ हम लोग सोशल मीडिया में डाल दिया, एनआईए शुड बुक हिम, उनको कस्टडी में इंटरोगेट करना चाहिए। वो एक पब्लिक रिप्रेजेंटेटिव है, लॉ मेकर है, एमएलए मीन्स लॉ मेकर, टीएमसी का डिस्ट्रिक्ट प्रेसिडेंट है। उनका साथ इतना इंफॉर्मेशन है, बहुत गंभीर इंफॉर्मेशन, इसका ऊपर तो एनआईए जांच चल रहा है पहलगाम में। इसको कैजुअली लेना ठीक नहीं है, सीरियसली लेना चाहिए और उसको लेकर श्रीनगर लेकर जहां भी उनका इन्वेस्टिगेशन चल रहा है उसको अच्छा करके इंटरोगेशन करना चाहिए। खाना पीना देकर तो 12-14 दिन बहुत अच्छा करना। ওবিসি ইস্যুটা তো সাবজুডিস, সেই নিয়ে কি এরকম ভাবে একটা সমীক্ষা, এরকম ভাবে কি পদক্ষেপ নেওয়া যায়? না, ওবিসিতে নতুন নতুন সাবকাস্ট ইনক্লুশন স্টেট করতে পারে, সে প্রভিজন আছে এবং এটা তারা একটা প্রপোজাল ইনিশিয়েট করেছে। এই প্রপোজালটা তারা অ্যাসেম্বলিতে আনবে আইন করার জন্য, রাজ্যপালের সই হবে। সাথে সাথে 15ই জুলাই সুপ্রিম কোর্টে যে ডেট আছে বা হাইকোর্টেও আরেকটা ডেট আছে, সেখানে তারা কি করেছে তাদের পক্ষ থেকে বলবে। হাইকোর্ট সুপ্রিম কোর্ট কি করবে আমি জানি না, কিন্তু আমি যেটুকু জানি যে তারা রেকমেন্ডেশন করার জন্য ডিসিশন নিতে পারে। সেই জন্য এই সরকার অ্যাপিজমেন্টের সরকার। 2010-এ 99টা সাবকাস্ট ছিল, 36টা মুসলিম, এখন 180টা করেছে, 119টা মুসলিম এবং ওবিসি এর মধ্যে শতকরা 92%, মোর দেন 92% তাদের মুসলিমদেরকে স্কোপ দিয়েছে। এটা অনলি ভোট ব্যাংকের পলিটিক্স এবং অ্যাপিজমেন্টের পলিটিক্স। আমি কালীগঞ্জ নিয়ে বলবো না ভাই, পরে বলছি